হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটিতে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। আমরা আরআরবি গ্রুপ ডি 2026-এর সায়েন্সের প্রস্তুতির জন্য সর্বপ্রথম স্টার্ট করেছিলাম বায়োলজি থেকে। এবং বায়োলজির কোন চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম? সেল বা কোষ, যেটাকে বাংলায় বলা হয়। তো আমরা অলরেডি দুটো ক্লাস হয়ে গেছে এবং আজকে 3 নাম্বার ক্লাস, এবং আজকে 3 নাম্বার পার্টে আমরা এই চ্যাপ্টারটাকে পুরো কমপ্লিট করব। ঠিক আছে, আমাদের পুরো কমপ্লিট থিওরি এবং 2025-26 গ্রুপ ডি যে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছে একদম টপিক ওয়াইজ আমরা করেছি। এবং আজকেও যে টপিকগুলো আমি পড়াবো তার উপরে প্রিভিয়াস ইয়ারে যত কোশ্চেন থাকে তোমাদের আমি সমস্তগুলো একদম ডিটেলসে করাবো। ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক। দেখো, অলরেডি আমরা কি পড়ে ফেলেছি সেগুলো একবার মনে করিয়ে দিই। আমরা সেল ওয়াল মানে কোষ প্রাচীর পড়ে ফেলেছি, সেল মেমব্রেন মানে কোষ পর্দা পড়ে ফেলেছি, সাইটোপ্লাজম পড়ে ফেলেছি, ক্রোমোজোম পড়ে ফেলেছি, এবং আমি বলেছিলাম যে আমাদের যে 5টা পার্ট আছে এই যে 4টে এবং এর সাথে রাইবোজোম, এই যে 5টা পার্ট আছে, এই 5টা পার্ট বলেছিলাম ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক দুজনের মধ্যেই বিদ্যমান, দুটোর মধ্যেই আছে। কিন্তু ইউক্যারিওটিকে কী আছে বলেছিলাম, কিছু এক্সট্রা পার্ট আছে। ওই এক্সট্রা পার্টগুলো আমরা আগের দিন থেকেই পড়তে স্টার্ট করেছি। রাইবোজোমটা এখানে শুধুমাত্র হয়নি, রাইবোজোমটা আমি ইচ্ছা করেই পড়াইনি, কারণ এখানে কিছু জিনিস আছে বোঝার মতন, যেগুলো না বুঝলে তোমরা রাইবোজোমটা বুঝতে পারবে না। সেই জন্য রাইবোজোমটা আমি এখানেই করিয়ে দেবো। ঠিক আছে, তো এই 5টা পার্ট মনে রাখবে, প্রোক্যারিওটিকের মধ্যে থাকে, ইউক্যারিওটিকের মধ্যে থাকে, কিন্তু এক্সট্রা যে পার্টগুলো আমি কাল থেকে পড়াচ্ছি আগের ক্লাস থেকে, যেমন গলগি বডি পড়েছি, সেটা ইউক্যারিওটিকের মধ্যে থাকে। আমরা এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম পড়েছি, সেটা ইউক্যারিওটিকের মধ্যে থাকে। আমরা মাইটোকন্ড্রিয়া পড়েছি, মাইটোকন্ড্রিয়া কার মধ্যে থাকে? ইউক্যারিওটিক কোষের মধ্যে থাকে। ঠিক আছে, এই জিনিস তো আবার লাইসোজোম পড়েছি, লাইসোজোমও কিন্তু ইউক্যারিওটিক কোষের মধ্যে। এই জিনিসগুলো ইউক্যারিওটিক কোষের মধ্যে এক্সট্রা জিনিস আছে। ঠিক সেই রকমই আরও কিছু কোষীয় অঙ্গাণু আমরা দেখব, যেমন প্লাস্টিড আছে, নিউক্লিয়াস আছে, ভ্যাকিওল আছে। এই যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু ইউক্যারিওটিকের এক্সট্রা পার্ট, আর তার সঙ্গে আমরা রাইবোজোমটা পড়বো। ঠিক আছে, তো আজকে আমরা শুরু করব কোথা থেকে না, প্লাস্টিড থেকে স্টার্ট করব। ওকে, চলো আজকে আমরা স্টার্ট করছি প্লাস্টিড থেকে। আচ্ছা, একটা কথা বলি, যারা বারবার ওই মেসেজ করছো না যে পিডিএফ 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 পিডিএফ, দেখো পিডিএফ আমি তোমাদের প্রথম দিনই বলে দিয়েছি যে পিডিএফ চ্যাপ্টার যখন শেষ হবে না আমি তোমাদের দিয়ে দেবো। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, ওখানে যুক্ত থাকবে। আর ওখানে শুধু যুক্ত এই জন্য থাকবে না পিডিএফের জন্য, ওখানে সমস্ত আপডেট দিই আমি, যেমন টেকনিশিয়ানের অ্যান্সার কি বেরিয়েছে, এলপি সিবিটি 2 এর অ্যান্সার কি 20 তারিখে, এলপি সিবিটি 1 এর অ্যান্সার কি 20 তারিখে বেরোবে, নতুন শর্ট নোটিস দিয়েছে এলপির জন্য, আমি সমস্ত কিছু আপডেট টেলিগ্রামে দিই। ওই জন্য বলেছি টেলিগ্রামে অবশ্যই যুক্ত থাকবে, সমস্ত আপডেটগুলো পাবে তোমরা, রেলওয়ে সংক্রান্ত যত আপডেট আছে। আর পিডিএফ আমি দিয়ে দেবো। আর সবথেকে ভালো, অনেক স্টুডেন্ট না আমাকে না পিডিএফ, মানে আমি যে ক্লাসটা করাচ্ছি এই ক্লাসটা সুন্দরভাবে খাতার মধ্যে না নিজেদের মতো নোট বানাচ্ছে, বানিয়ে পরে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 9382265172, এই যে নাম্বারটা আছে না 9382265172, এই নাম্বারে তারা পাঠাচ্ছে। আমি দেখছি খুব খুব সুন্দরভাবে নোট বানিয়েছে, এবং তারা যে নোটটা পরিশ্রম করে বানাচ্ছে না, তাদের পড়াটাও হয়ে যাচ্ছে, রিভিশনটাও হয়ে যাচ্ছে, এবং পরবর্তীকালে যখন তারা পরীক্ষার সময় রিভিশন দেবে না, জাস্ট চোখ বুলিয়ে চলে যাবে না, তাদের কমপ্লিট হয়ে যাবে। আর যারা পিডিএফের ভরসায় বসে থাকছো তাদের প্রবলেমটা কি, তাদের ফোকাসটাই পুরো পিডিএফে। ভাই পিডিএফ পড়ে আমি বেশি সময় এখানে নষ্ট করতে চাই না, জাস্ট পিডিএফ পড়ে চাকরি হয় না ভাই, সেই দিন আর নেই। একটু বোঝার চেষ্টা করো তোমরা। এখন ডিটেলস আমি এত ডেপথে কেন পড়াচ্ছি তোমাদেরকে, আমি কেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখাচ্ছি, যে দেখো যেগুলো পড়াচ্ছি সেখান থেকে, কারণ সেইভাবে পড়তে হবে। এখন ওই আমি 100 টপ কোশ্চেন একটা এমসিকিউ বই পড়ে চলে গেলাম, আমি একটা ক্লাস 9-10 বই পড়ে চলে গেলাম পেয়ে, এরকম ব্যাপার নেই, আর ওই দিন নেই। ঠিক আছে, যাকে দেখো নিজেরা নোট বানানোর চেষ্টা করো, বেস্ট হবে, বেস্ট। প্লাস্টিড কি, দেখো প্রথম কথা হচ্ছে একটা বেসিক আইডিয়া প্রথমে তোমরা নিয়ে নাও। ছবিটাও দেখাই তোমাদের প্লাস্টিড হচ্ছে শুধুমাত্র প্ল্যান্টে থাকে। এটা কখনোই কিসে থাকবে না, অ্যানিমেলে থাকবে না, কোনো প্রাণীর মধ্যে প্লাস্টিড থাকে না। ঠিক আছে, প্ল্যান্টে থাকে এবং অ্যালগিতে থাকে। আচ্ছা, অ্যালগি ওয়ান টাইপ অফ প্ল্যান্ট, মানে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, পরবর্তীকালে যখন পড়াবো বুঝতে পারবে। তো প্ল্যান্ট এবং অ্যালগির মধ্যে থাকে, প্রথম কথা। কোশ্চেন এটা থেকে সর্বপ্রথম আসে। 2 নম্বর কোশ্চেন কি আসে স্যার? দ্বিতীয় কোশ্চেন আসে যে এটা কত ক পর্দা বিশিষ্ট মেমব্রেন, ক পর্দা বিশিষ্ট কোষীয় অঙ্গাণু। মনে রাখবে এটা দ্বিপর্দা বিশিষ্ট কোষীয় অঙ্গাণু। ঠিক আছে, এর দুটো পর্দা আছে। পরীক্ষায় কিন্তু অনেকবার এসেছে, পর্দার দিক থেকে অনেক কোশ্চেন আসে। ঠিক আছে, তো মনে রাখবে এটা হচ্ছে ডবল মেমব্রেন অর্গানেলস, দ্বিপর্দা বিশিষ্ট অঙ্গাণু। সাধারণত প্লাস্টিড হয় কীরকম জানো? 2 প্রকার হয়। একটাকে বলি আমরা ক্রোমোপ্লাস্ট, আরেকটাকে বলি আমরা লিউকোপ্লাস্ট।
ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট দু ধরনের আছে। এই যে ক্রোমোপ্লাস্ট আছে না, এটা না রঙিন, কালারফুল হয়। এটা কি হয় না, কালারফুল হয়। আর লিউকোপ্লাস্ট হয় কীরকম জানো তো, সাদা হয়, সাদা, কোনো রং থাকে না, একদম ফ্যাকাসে সাদা, হোয়াইট। দেখো, আমরা সাধারণত পড়ি বা এনসিআরটিতে রয়েছে যে ক্রোমোপ্লাস্ট যদি গ্রিন কালারের হয় না, গ্রিন কালারের পিগমেন্ট থাকে না, গ্রিন কেন হয় না, ক্লোরোপ্লাস্ট থাকার জন্য। ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট থাকার জন্য এটা কী হয়, গ্রিন কালারের। দেখো, যখনই ক্রোমোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল নামক রঞ্জক থাকবে তখন তাকে বলা হবে ক্লোরোপ্লাস্ট। বোঝা গেল? ক্রোমোপ্লাস্ট আর ক্লোরোপ্লাস্ট এই দুটো জিনিসকে গুলি ফেলো না। যখনই ক্রোমোপ্লাস্টের মধ্যে গ্রিন কালারের পিগমেন্ট থাকবে, ক্রোমোপ্লাস্ট মানে ক্লোরোফিল রঞ্জকটা থাকবে, তখন সেই জিনিসটা হয়ে যাবে ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে। আর লিউকোপ্লাস্ট তো সাদা হয়। অ্যাকচুয়ালি জানো তো, এই কনসেপ্টটা ঠিক নয়। মানে আমরা ভাবি যে হয়তো ক্রোমোপ্লাস্টের সঙ্গেই রিলেটেড ক্লোরোপ্লাস্ট, এটা কিন্তু নয়। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ক্লোরোপ্লাস্ট, আমি যদি ক্লোরোপ্লাস্টের কথা বলি, ক্লোরোপ্লাস্টের কথা বলছি প্রথমে, হ্যাঁ বোঝাচ্ছি, বুঝবে। এই ক্লোরোপ্লাস্ট জিনিসটা কি হয় না, গ্রিন হয়, সবুজ। আমি বললাম ক্লোরোপ্লাস্ট যদি থাকে, পিগমেন্ট থাকে, তাহলে গ্রিন হবে, সবুজ হবে, সেটা ক্লোরোপ্লাস্ট হয়ে গেল। ক্রোমোপ্লাস্টটা অ্যাকচুয়ালি কালারফুল হয়। ঠিক আছে, লাল, কমলা, হলুদ এরকম কালারফুল হয়, কারণ ওর মধ্যে না কিছু ক্যারোটিনয়েড রঞ্জক থাকে। ক্যারোটিনয়েড রঞ্জক মানে ক্যারোটিনের নাম শুনেছো তোমরা, জ্যান্থোফিলের নাম শুনে তোমরা, এই জিনিসগুলো, এগুলো থেকে প্রশ্ন আসবে না, কিন্তু জেনে রাখো ক্রোমোপ্লাস্টের মধ্যে এই পিগমেন্টগুলো থাকে, ক্যারোটিন থাকে, জ্যান্থোফিল থাকে, সেই জন্য ওরা লাল, কমলা, হলুদ এরকম বিভিন্ন কালারফুল হয়। আর ক্লোরোপ্লাস্ট কিন্তু অনলি ফর গ্রিন, সবুজ, ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল থাকার জন্য এটা গ্রিন কালার হয়, এটাকে ক্লোরোপ্লাস্ট বলে। আর আরেকটা হয় লিউকোপ্লাস্ট, যেটা বললাম কালারলেস, সাদা হয়। যদি আমি শুধু ক্রোমোপ্লাস্টের কাজ বলি, ক্রোমোপ্লাস্টের কাজ জানো কি, এরা না এত কালারফুল হয় যখন মানে ফুলকে বা ফলকে আকর্ষণীয় করে তোলার জন্য যখন প্রয়োজন হয় না, যখন দেখো অ্যাকচুয়ালি কী হয়, পরাগায়ন হয় না, পলিনেশন যখন হয়, পরাগায়ন যখন হয়, তখন কি হয় না, পোকামাকড়ের মাধ্যমে হয়তো, বিভিন্ন পতঙ্গদের মাধ্যমে হয়তো, সেই সমস্ত পতঙ্গগুলোকে আকৃষ্ট করার জন্য না এগুলো খুব আকর্ষণীয় হয়। ফুল ফল বিভিন্ন কালারফুল হয়, লাল, হলুদ, কমলা বিভিন্ন রঙের হয়, যাতে তাদের সেই সমস্ত পতঙ্গদের আকর্ষণ করতে পারে এবং পলিনেশন ঘটাতে পারে, পরাগায়ন ঘটাতে পারে। ঠিক আছে। অনেক সময় এই যে ক্লোরোপ্লাস্ট আছে না, অনেকে ভাববে যে স্যার ক্রোমোপ্লাস্ট থেকে ক্লোরোপ্লাস্ট উৎপন্ন, না, ক্লোরোপ্লাস্ট থেকে অনেক সময় ক্রোমোপ্লাস্ট উৎপন্ন হয়। কীরকম? ক্লোরোপ্লাস্টের কালার কি, সবুজ। একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝায়। কাঁচা আম দেখেছো, কাঁচা আমের রং কী হয়? কাঁচা আম সবুজ হয় তো, গ্রিন কালারের হয়, তখন তার মধ্যে কী থাকে জানো, ক্লোরোপ্লাস্ট থাকে, ক্লোরোপ্লাস্ট। কিন্তু যখনই সেটা পাকে কীরকম হয়ে যায়, ইয়েলো কালার হয়ে যায়, তখন সেটা কী হয়ে যায়, তার ভিতরে ক্রোমোপ্লাস্ট চলে আসে। ক্রোমোপ্লাস্ট কী কালার হয় বললাম, লাল, কমলা বা হলুদ। যদি আমি টমেটোর কথা বলি, টমেটো দেখবে অনেক সময় কী হয়, যখন কাঁচা থাকে তখন গ্রিন কালার থাকে, সবুজ থাকে, তখন থাকে ক্লোরোপ্লাস্ট। যখন এটা পেকে যায় দেখবে রেড হয়ে যায়, আর রেড যখনই হয়ে যায় তখন জানবে যে ক্রোমোপ্লাস্ট। বোঝা যাচ্ছে না? এই যে ক্লোরোপ্লাস্ট আছে না, ক্লোরোপ্লাস্টকে যেহেতু এটা গ্রিন কালার, সেই জন্য কি বলবো, ওর মধ্যেও ক্যারোটিনয়েড থাকে, কিন্তু খুবই অল্প পরিমাণ, মানে ক্রোমোপ্লাস্টের মতো এত বেশি পরিমাণ থাকে না। উদ্ভিদের যে সবুজ অংশগুলো থাকে, যেমন পাতার মধ্যে থাকে ক্লোরোপ্লাস্ট। কিন্তু আমি ক্রোমোপ্লাস্টের কথা বলি, ফুল বলো, ফল বলো, তারপরে গাজরের যে মূল বলো, যে রঙিন অংশগুলো থাকে, তার মধ্যে কিন্তু ক্রোমোপ্লাস্ট থাকে। ঠিক আছে। ক্লোরোপ্লাস্টের কাজ কী হয়ে গেল না, সালোক সংশ্লেষে সাহায্য করা। আর ক্রোমোপ্লাস্টের কাজ কী হয়ে গেল না, বিভিন্ন পতঙ্গদের আকর্ষণ করা, পলিনেশনের জন্য, পরাগায়নের জন্য। ঠিক আছে। আরেকটা তথ্য তোমাদের দিয়ে রাখি, এই যে আমি কাঁচা টমেটোর কথা বললাম না, কাঁচা টমেটো যখন থাকে তখন কি হয়ে যায়, তখন সেটা গ্রিন থাকে, জানলে স্যার মাত্র বলেন যে ওর মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে। ঠিক আছে। যখন পেকে যায় না, ওর মধ্যে যে ক্লোরোফিলটা থাকে, ক্লোরোফিলটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গিয়ে না, এখানে এক ধরনের পিগমেন্ট আছে, রঞ্জক থাকে, তার নাম হচ্ছে লাইকোপিন। এই যে লাইকোপিন নামক যে রঞ্জক, এটা জমা হয়ে কী হয়, ক্লোরোপ্লাস্টগুলো ধীরে ধীরে ক্রোমোপ্লাস্টে পরিণত হয়ে যায়, সেই জন্য কী হয়, টমেটোটা রেড কালার হয় দেখবে। ঠিক আছে। আচ্ছা, ক্লোরোপ্লাস্টের থেকে আর কি প্রশ্ন আসে, চলো আমি তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট প্লাস্টিক থেকে সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা আমি তোমাদের বলে দিই। আমি তোমাদের বলেছিলাম যে ডিএনএ কোথায় দেখতে পাওয়া যায়, স্যার ডিএনএ পাওয়া যায় নিউক্লিয়াসে, তাই তো। রাইবোজোম কোথায় দেখতে পাওয়া যায়, রাইবোজোম পাওয়া যায় স্যার এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, যেটা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে। আমি বলেছিলাম যে এই দুটো জিনিস আরেকটা জায়গায় দেখতে পাওয়া যায়, যার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। সেই জন্য মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলেছিলাম, যে অদ্ভুত ধরনের একটা অঙ্গাণু। ঠিক আছে, স্ট্রেঞ্জ অর্গানেলস বলেছিলাম, তাই তো।
ঠিক সেই রকমই প্লাস্টিডের মধ্যেও মনে রাখবে মাইটোকন্ড্রিয়ার মতনই ডিএনএ এবং রাইবোজোম থাকে। কিন্তু যদি প্রশ্ন এটা আসে যে স্ট্রেঞ্জ অর্গানেল কোনটা, অদ্ভুত ধরনের কোষীয় অঙ্গাণু কোনটা, তখন কিন্তু প্লাস্টিড হবে না, তখন কিন্তু হবে অবশ্যই মাইটোকন্ড্রিয়া। সেটা করে দিও না আবার প্লাস্টিড। প্লাস্টিডের মধ্যেও থাকে ডিএনএ এবং রাইবোজোম, এই দুটো থাকে। ঠিক আছে, এর বাইরে প্লাস্টিড থেকে কোনো কোশ্চেন যাবে না। তো কী কী কোশ্চেন এসেছিলো 2025-26 সেটা একবার দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন আছে নিচের কোন কোষীয় অঙ্গাণু শ্বেতসার, স্টার্চ, তেল। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলা হয়নি, এই যে লিউকোপ্লাস্টের কথা বললাম না, লিউকোপ্লাস্ট মনে রাখবে, লিউকোপ্লাস্ট হলো মানে প্রাথমিক একটা কোষীয় অঙ্গাণু যেখানে স্টার্চ, শ্বেতসার, ফ্যাট, প্রোটিন এই দানাগুলো সঞ্চিত থাকে। আমরা ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট নিয়ে এত কথা বললাম, কিন্তু লিউকোপ্লাস্ট নিয়ে কোনো কথা বলা হলো না। লিউকোপ্লাস্টে কী হয় না, এই ধরনের যে যত প্রকার শ্বেতসার হয়, স্টার্চ হয়, প্রোটিন হয়, ফ্যাট হয়, এগুলো কিন্তু ওর মধ্যে সঞ্চিত থাকে। ঠিক আছে, তো প্রথম প্রশ্নটাই দেখো দিয়েছে, নিচের কোন কোষীয় অঙ্গাণুটি শ্বেতসার, তেল এবং প্রোটিন কণা সঞ্চয় করে? মনে রাখবে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট হয়ে যাবে রাইট আনসার। ঠিক আছে, গ্রুপ ডি 9/12/2025 আসা প্রশ্ন। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দিয়েছে, অনুবীক্ষণ যন্ত্রে নিচের প্লাস্টিডগুলো সহজেই পর্যবেক্ষণ করা যায়, তার কারণ কি? আচ্ছা, এই লেখাগুলো যদি তোমাদের ছোটো লাগে আমাকে অবশ্যই বলবে, আমি সাইজ বাড়িয়ে দেবো, কোনো টেনশন নেই। ঠিক আছে, আমি আমার মতন করে নিয়ে এসেছি, আশা করি বোঝা যাচ্ছে, যদি বুঝতে না পারো জানিও। অনুবীক্ষণ যন্ত্রে নিচের প্লাস্টিডগুলো সহজেই পর্যবেক্ষণ করা যায়। আমি যদি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখি, প্লাস্টিকগুলো সহজে বোঝা যায়। কেন বোঝা যায়? বলছে এগুলো আকারে খুব বড় এবং এতে রঞ্জক পদার্থ থাকে, এগুলি ডিএনএ থাকে। ডিএনএ তো থাকে, কিন্তু ডিএনএর জন্য এমনটা নয় যে আমি অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে পারবো। ঠিক আছে, এটা তো হতে পারে না। ডিএনএ থাকে, অবশ্যই থাকে। এগুলো আকারে খুব ছোট হলে কি দেখা পসিবল অনুবীক্ষণ যন্ত্রের সাথে? অবশ্যই পসিবল, কিন্তু সহজেই যে কথাটা বলেছে না, সহজেই পর্যবেক্ষণ করা যায়। তো খুব ছোট হলে সহজে দেখা যাবে না, দেখা তো যাবে কিন্তু সহজে দেখা যাবে না। এগুলো বর্ণহীন হলে তো আরোই দেখা যাবে না। কি হবে আনসার? এটা হয়ে যাবে এ। এগুলো দেখো, এই 3-4টে যে অপশন দিয়েছে না, 4টে অপশনই কিন্তু খুব কাছাকাছি অপশন, যদি ডেপথে না পড়ো বুঝতে পারবে না। এগুলো আকারে খুব বড় হয় এবং এতে রঞ্জক পদার্থ, পিগমেন্ট থাকে প্লাস্টিডের মধ্যে, সেই জন্য আমরা সহজে পর্যবেক্ষণ করতে পারি। এবার তোমাদের মাথা হট করে আসবে, স্যার এগুলো তো ডিএনএও থাকে। আরে ডিএনএর জন্য পর্যবেক্ষণের সম্পর্ক কি? এগুলো আকারে খুব ছোট, অবশ্যই ছোট, অনুবীক্ষণ যন্ত্রে দেখা যাবে কিন্তু সহজে দেখা যাবে না। আর এগুলো ছোট হয় না, বড়ই হয়, এবং সেগুলো কি থাকে না, পিগমেন্ট থাকে, রঞ্জক পদার্থ থাকে এর মধ্যে। ঠিক আছে, 5/2/2026 কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে, উদ্ভিদ কোষে প্লাস্টিড সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক? এগুলো উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে সমান পরিমাণে থাকে। আচ্ছা, প্রাণী কোষে তো থাকেই না, কি করে থাকবে? প্রথমে রং অ্যান্সার, রং অপশন। এগুলো ব্যাকটেরিয়ার মতো প্রোক্যারিওটিক কোষে সালোক সংশ্লেষের জন্য পাওয়া যায়। ব্যাকটেরিয়ার মতো প্রোক্যারিওটিক কোষে না, কখনোই না। প্রোক্যারিওটিক কোষে সালোক সংশ্লেষ কীভাবে হবে? তার জন্য পাওয়া যায় না। এগুলো শুধু উদ্ভিদ কোষে থাকে এবং প্রাণী কোষে থাকে না। একদম সঠিক, উদ্ভিদ কোষেই থাকবে এগুলো। এগুলো শুধু প্রাণী কোষের দেহে থাকে না, কখনোই না, প্রাণী কোষে তো থাকেই না এটা। ঠিক আছে, গ্রুপ ডি 24/12/25 থার্ড শিফটের কোশ্চেন এটা। নেক্সট কোশ্চেন দেখো, বলছে মাইটোকন্ড্রিয়ার মতো প্লাস্টিডেরও এই মাত্র পড়েছি কী থাকে? নিজস্ব ডিএনএ থাকে এবং রাইবোজোম থাকে। ডিএনএ এবং রাইবোজোম, দেখো 2/2/26 প্রশ্ন এটা। নেক্সট, এরপর আমরা নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে কোষ গহ্বর। দেখো, কোষ গহ্বরে পয়েন্ট টু পয়েন্ট যেগুলো থেকে প্রশ্ন আসে আমি সেগুলি তোমাদের প্রথমে আলোচনা করে দিই। 1 নম্বর কোশ্চেন আসে, স্যার এটা কি উদ্ভিদ কোষ, প্রাণী কোষ দু জায়গাতেই পাওয়া যায়? অবশ্যই, উদ্ভিদ কোষেও পাওয়া যাবে, প্ল্যান্ট সেলেও পাওয়া যায় এবং অ্যানিম্যাল সেলেও পাওয়া যায়, দুই জায়গাতেই পাওয়া যায়। এবার ব্যাপার হচ্ছে প্ল্যান্ট সেলের ভ্যাকিউলগুলো সাইজে বিশাল বিশাল হয়, মোটামুটি ধরে রাখো এক একটা এমন আছে 50-90% জায়গা জুড়ে থাকে। কিন্তু অ্যানিম্যাল সেলের ভেরি স্মল, মানে খুবই ছোট আর কি। অ্যানিম্যাল সেলে যে কোষ গহ্বর থাকে, ভ্যাকিউল থাকে, খুবই ছোট, এবং প্ল্যান্ট সেলে কিন্তু 50-90%। প্ল্যান্ট সেলের ক্ষেত্রে ভ্যাকিউলের মানে যে অবদান গুরুত্বপূর্ণ, মানে বলতে পারো তারা যে বেঁচে আছে না, এরকম বেঁচে থাকার জন্য অসংখ্য বস্তু, অসংখ্য জিনিস এই 50-90% ভ্যাকিউলের ভেতরে থাকে। ঠিক আছে, তাদেরকে এর ভেতরে, এই ভ্যাকিউলের ভেতরে না সেল স্যাপ থাকে, সেল স্যাপ মানে হচ্ছে কোষ রস থাকে, এক প্রকার কোষ রস। সেই কোষ রস উদ্ভিদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কখনো তাদের রসস্ফীতি করে, কখনো তাদের দৃঢ়তা প্রদান করে, সমস্ত কিছু। ঠিক আছে, এছাড়া ভ্যাকিউলের মধ্যে অ্যামাইনো অ্যাসিড থাকে, শর্করা থাকে, বিভিন্ন জৈব অম্ল থাকে, প্রোটিন থাকে, বিভিন্ন রকম উদ্ভিদের প্রয়োজনীয় যা কিছু দরকার পড়ে সমস্ত কিছু এই ভ্যাকিউলের মধ্যে কিন্তু থাকে। ঠিক আছে, আরেকটা প্রাণী তোমরা নাম শুনে থাকবে, সেটার নাম হচ্ছে মিস্টার
এককোষী প্রাণী। এই এককোষী প্রাণীর যে খাবার, যে গৃহীত যে খাবারটা তারা কোথায় রাখে জানো? তারা এমনি এককোষী, তার মধ্যে আবার কোষ গহ্বর থাকে, ভ্যাকিউল থাকে, সেই ভ্যাকিউলের ভেতরে কিন্তু সমস্ত খাবারটা ওটা সঞ্চিত রাখে। ঠিক আছে, বিশেষ এক ধরনের ভ্যাকিউল। ভ্যাকিউল মানে উদ্ভিদের মতন কি এত বড় বড় ভ্যাকিউল আছে তা না, এমনিই তারা এককোষী, মানে বুঝতে পারছে তাদের ভ্যাকিউল কত ছোট হবে। ঠিক আছে, এছাড়া কোষ থেকে অতিরিক্ত জল, বর্জ্য পদার্থ যে অপসারণ করে, সেই ক্ষেত্রেও কিন্তু এই ভ্যাকিউল, এই কোষ গহ্বরের গুরুত্ব অপরিসীম। আর এই অ্যামিবার যে মানে যে ভ্যাকিউলটা থাকে সেটাকে বলে ফুড ভ্যাকিউল। যদি বলা হয় যে কোন প্রাণীর ফুড ভ্যাকিউল থাকে, তাহলে মনে রাখবে অ্যামিবার হচ্ছে ফুড ভ্যাকিউল থাকে, কারণ এর মধ্যে খাবার রাখে, তারপর সেই খাবারটা ওরা খায়। ঠিক আছে, তো বোঝা গেল। এইটুকুই আছে। কোষ গহ্বর থেকে আর কোনো প্রশ্ন আসে না। একবার দেখে নেবো কী কী কোশ্চেন এসছে 2025-26 গ্রুপ ডিতে। দেখো এখানে সমস্ত নোট দেওয়া আছে, তোমরা পড়ে নেবে আরামসে। দেখো আচ্ছা, হ্যাঁ দেখো ফার্স্ট কোশ্চেন, উদ্ভিদ কোষের ভ্যাকিউলের ভেতরে থাকা তরলটির নাম কি? এই মাত্র তোমাদের পড়ালাম, বলো কোশ্চেন এসছে কিনা। সেল স্যাপ, কোষ রস। ঠিক আছে, দেখো 24/12/25 ফার্স্ট শিফটে এসছে কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো বলছে ভ্যাকিউল সম্পর্কে নিচের কোন উক্তিটি ভুলের কথা বলেছে। প্রথম আছে উদ্ভিদ কোষের ভ্যাকিউল কোষ রসে পূর্ণ থাকে, একদম ঠিক, যা কোষের কি করে না সংস্মৃতি ঘটায়, টিউরিজিডিটি এবং দৃঢ়তা প্রদান করে। এই মাত্র বললাম যে অবশ্যই রসস্ফীতি ঘটায়, দৃঢ়তা প্রদান করে, ভেতরে যে কোষ রস থাকে। তো এটা তো সঠিক, এটা তো ভুল নয়। ভ্যাকিউল অ্যামিনো অ্যাসিড, শর্করা, জৈব অ্যাসিড, প্রোটিনের মতো গুরুত্বপূর্ণ পদার্থ সঞ্চয় করে, এটাও বলেছি, এটাও ভুল নয়। উদ্ভিদ কোষে সাধারণত একটি বড় কেন্দ্রীয় ভ্যাকিউল থাকে, অবশ্যই উদ্ভিদ কোষে বড় বড় ভ্যাকিউল থাকে। ভ্যাকিউল কোষে প্রোটিন সংশ্লেষের জন্য দায়ী। আরে ভাই, এটা কখন বললাম? প্রোটিন সংশ্লেষের জন্য ভ্যাকিউল কেন হবে? রাইবোজোম, যেটা কিনা আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে পড়েছিলাম। তো এটা ভুল, তার মানে এটাই সঠিক অ্যান্সার। আমাদের ভুলটাই চেয়েছে, তার মানে এটা সঠিক অ্যান্সার। 12/12/2025 ফার্স্ট শিফটের কোশ্চেন এটা। নেক্সট কোশ্চেন দেখো, ল্যাবে একটি শিক্ষার্থী একটি উদ্ভিদ কোষের বেশিরভাগ অংশ জুড়ে থাকে একটি বড় স্বচ্ছ থলি দেখতে পায়। ভ্যাকিউলটি কোষের আয়তনে কত শতাংশ দখল করে? একদম এনসিআরটি তুলে তুলে প্রশ্ন। আমি তোমাদের বারবার বলছি না, যা পড়াচ্ছি তার বাইরে কোশ্চেন যাবে না। কেন? কারণ আমি এনসিআরটিটাই পড়াচ্ছি তোমাদের, এবং এনসিআরটিতে পরিষ্কার লাইনে উল্লেখ করা আছে যে 50-90%। এই মাত্র তোমাদের আমি দেখালাম 50-90, আমি তো নোটও দেখিয়ে দিচ্ছি, 50-90% হয়ে যাবে রাইট আনসার। ঠিক আছে, দেখো গ্রুপ ডি 9/1/26 কোশ্চেন। দেখো তোমাদের আমি যখন নোট দেবো, দেখো এই লাইনগুলো তোমরা দেখতে পাবে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কেন্দ্রীয় ভ্যাকিউলটি কোষের আয়তনের 50-90% স্থান দখল করে থাকে। দেখো এনসিআরটি লাইন তুলে প্রশ্ন এসছে কিনা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে দেখো এই কোশ্চেনগুলো নিজেরা ট্রাই করবে কিন্তু, তারপরে আমি অ্যান্সার বলেই দিচ্ছি। উদ্ভিদ এবং প্রাণী কোষে ভ্যাকিউলে তুলনামূলক আলোচনায় নিচের কোন উক্তিটি সঠিক হবে? বলো কোন উক্তিটি সঠিক। উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে ভ্যাকিউল থাকে, ভ্যাকিউল অনুপস্থিত লিখেছে না, প্রাণী কোষেও থাকে, উদ্ভিদ কোষেও থাকে, উদ্ভিদ কোষে বড় থাকে, প্রাণী কোষে ছোট থাকে। এটা তো অ্যান্সার নয়। বলছে প্রাণী কোষে উদ্ভিদ কোষের তুলনায় বড় ভ্যাকিউল থাকে, প্রাণী কোষে বড় ভ্যাকিউল না, কখনোই না। উদ্ভিদ কোষে বড় ভ্যাকিউল থাকে আর প্রাণী কোষে থাকে ছোট ছোট ভ্যাকিউল, একদম সঠিক। প্রাণী কোষে ছোট ভ্যাকিউল থাকে বললাম, উদ্ভিদ কোষে বড় থাকে। উদ্ভিদ এবং প্রাণী কোষে সমান আকারের ভ্যাকিউল থাকে না, এটাও ভুল। তার মানে সি ইজ দ্য রাইট অ্যান্সার। 27/12/25 কোশ্চেন এটা। ঠিক আছে, চলো নেক্সট আমরা কি পড়বো? নেক্সট পড়বো রাইবোজোমস। রাইবোজোম কী জিনিস দেখো। রাইবোজোম থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো আমরা প্রথমে একটু জেনে নেবো। কী কী প্রশ্ন আসে? প্রথম প্রশ্ন আসে যে আবিষ্কার কে করেছে? মনে রাখবে জর্জ প্যালাডে। 1 নম্বর প্রশ্ন, জর্জ প্যালাডে। অ্যাকচুয়ালি জর্জ প্যালাডে না, ইনি না আবিষ্কার করেছিলেন, ঠিক কথায় জেনে রাখো। জর্জ প্যালাডে আবিষ্কার করেছিলেন, কিন্তু ইনি না নাম দেননি কিন্তু রাইবোজোম। ইনি কি নাম দিয়েছিলেন? ইনি নাম দিয়েছিলেন প্যালাডেজ কর্পাসেল নাম দিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে, এটা 1955-এর কেস, ঠিক আছে, পরবর্তীকালে একজন বিজ্ঞানী আসে যার নাম হচ্ছে রিচার্ড বি রবার্টস। ইনি কি করলেন? ইনি রাইবোজোম নামকরণটা করলেন। যদি বলে রাইবোজোম নামকরণ কে করেছেন, বলবে রিচার্ড বি রবার্টস। যদি বলে আবিষ্কার কে করেছে, তাহলে বলবে জর্জ প্যালাডে। ক্লিয়ার দ্যাট? চলো নেক্সট কি কোশ্চেন আছে। মনে রাখবে যে রাইবোজোম কোনো রকম কোনো পর্দা থাকে না। 2 নম্বর কোশ্চেন হচ্ছে এটা পর্দাবিহীন, কোনো রকম কোনো পর্দা থাকে না। ঠিক আছে, রাইবোজোমের মধ্যে জেনে রাখবে 3 নম্বর প্রশ্ন, আরএনএ থাকে এবং প্রোটিন থাকে। আরএনএ আর প্রোটিন দ্বারা তৈরি রাইবোজোম। 4 নম্বর প্রশ্ন কি? 4 নম্বর প্রশ্ন আসবে যে ইউক্যারিওটিক কোষে কীরকম থাকে আর প্রোক্যারিওটিক কোষে কীরকম থাকে স্যার রাইবোজোম? আমি তো বলেছিলাম যে রাইবোজোম ইউক্যারিওটিক থাকে, আমি যে 5টা বলেছিলাম না,
কোষ প্রাচীর, কোষ পর্দা, বারবার রিপিট করছি, কোষ প্রাচীর, কোষ পর্দা, সাইটোপ্লাজম, রাইবোজোম আর ক্রোমোজোম, এই পাঁচটা কিন্তু প্রোক্যারিওটিক থাকে, ইউক্যারিওটিকে থাকে। তো রাইবোজোম তার মধ্যে ছিল। তো রাইবোজোমে যে ইউক্যারিওটিক যেটা থাকে তার প্রকৃতিটা হচ্ছে 80S টাইপের, 80S, আর প্রোতে যেটা থাকে সেটা হচ্ছে 70S টাইপের। ঠিক আছে, মনে রাখবে প্রত্যেকটা দুটো অধ একক নিয়ে তৈরি। যেমন এই একটা অধ একক, এই একটা অধ একক, দুটো বড় একক, ছোট একক, দুটো অধ একক থাকে। ঠিক আছে, ভেদ ভাগ এমনি বাদ দাও, কীভাবে তৈরি হয় না হয়। মনে রাখবে 80S যেটা, সেটা কি নিয়ে তৈরি হয়? 80Sটা তৈরি হয় 60 আর 40, এখানে হচ্ছে না, কোথায় লিখবো, এখানে লিখছি 60S আর 40S। বলে স্যার 60 40 100 হচ্ছে না, ওইভাবে হয় না। 80 আর দুটো ভেদ ভাগ ইউনিট থাকে অধ একক। এই 60S একটা অধ একক, 40S একটা অধ একক, 60Sটা বড় অধ একক, 40Sটা ছোট অধ একক। এই নিয়ে 80S তৈরি হয়, যেটা ইউক্যারিওটিকে থাকে। আর যেটা প্রোক্যারিওটিকে থাকে 70S, সেটা তৈরি হয় 50 আর 30 নিয়ে, 50S প্লাস 30S। এটা বড় অধ একক, এটা ছোট অধ একক। ক্লিয়ার? এটা প্রোক্যারিওটিকের জন্য। দেখতে পাচ্ছ, এটা বড়, একটা ছোট। ব্যাস, এই রাইবোজোমের বাইরে আর কোনো প্রশ্ন আসে না। রাইবোজোম থেকে বেশি প্রশ্ন একেবারে আসেনি, একটা দুটো পেয়েছিলাম, রাখিনি, ইজি কোশ্চেন দিয়েছিল এইরকমই, যে পর্দাবিহীন থাকে কিনা বা কি ওর কি ইউনিট আছে, এরকম কোশ্চেন দিয়েছিল। ঠিক আছে, চলো, রাইবোজোম আমাদের কমপ্লিট, রাইবোজোমের বাইরে কিছু আসে না। নেক্সট আমরা পড়বো খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হচ্ছে নিউক্লিয়াস। কি পড়বো? নিউক্লিয়াস। দেখো, আমাদের কোষের সমস্ত কিছু কিন্তু পড়া হয়ে গেল এক প্রকার। আমরা কোষ পর্দা, কোষ প্রাচীর, সাইটোপ্লাজম, তারপরে রাইবোজোম, ক্রোমোজোম, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, ভ্যাকিওল, তারপর প্লাস্টিড, সমস্ত কিছু পড়ে নিয়েছি। একটাই শুধু বাকি আছে, সেটা হচ্ছে নিউক্লিয়াস। বাকি A to Z পড়া হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, নিউক্লিয়াস কি তোমাদের প্রথমে ছবিটার মাধ্যমে দেখানোর চেষ্টা করি, একটু জুম করে সুন্দরভাবে। দেখতে পাচ্ছ এখানে সব দিকে যে বড় পার্টটা দেখতে পাচ্ছ, এখানে সব দিকে যে বড় পার্টটা দেখতে পাচ্ছ, দেখো সব দিকে যে বড় পার্টটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে নিউক্লিয়াস। যদি তোমাদের প্রশ্ন আসে নিউক্লিয়াস সম্বন্ধে, 1 নম্বর প্রশ্ন কি আসতে পারে? আমরা কোষের যতগুলো আমরা পার্ট পড়লাম, যতগুলো কোষীয় অঙ্গাণু পড়লাম, মনে রাখবে যদি প্রশ্ন আসে সব থেকে বড় কোষীয় অঙ্গাণু কি, 1 নম্বরে উত্তর দেবে যে নিউক্লিয়াস হচ্ছে সব থেকে বড় কোষীয় অঙ্গাণু। ঠিক আছে, যদি বলে নিউক্লিয়াসের আবিষ্কার কে কত সালে করেছিলেন, 2 নম্বর প্রশ্ন, মনে রাখবে 1831-এ কে করেছিলেন? রবার্ট ব্রাউন। আগেও বলেছিলেন তোমাদের, রবার্ট ব্রাউন। ঠিক আছে, এটা একটা কীরকম হয় না, গাঢ় রঙে রঞ্জিত একটা ডিম্বাকার বলতে পারো বা বর্তুলাকার বলতে পারো, একটা গঠন দেখা যায়, এটাই নিউক্লিয়াস। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে নিউক্লিয়াসের আবরণী কীরকম, না মনে রাখবে দ্বিপর্দা বিশিষ্ট, দ্বিস্তরী আবরণ, এটাকে বলা হয় দ্বিস্তরী আবরণ। ঠিক আছে, এটা চারিদিকে একটা দ্বিস্তরী আবরণ থাকে, যেটাকে আমরা কি বলি? নিউক্লিয় পর্দা বলি, নিউক্লিয় পর্দা বলি আমরা। ঠিক আছে, মনে রাখবে যে নিউক্লিয় যে পর্দাটা থাকে না, এই যে এটা ধরো নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারিদিকে যে একটা পর্দা থাকে, দ্বিস্তরী পর্দা যেটা বললাম নিউক্লিয় পর্দা, এর মাঝে মাঝে না ছেদ থাকে, মাঝে মাঝে না ছোটো ছোটো ছিদ্র থাকে। কেন ছিদ্র থাকে? কারণ এর ভেতর থেকে বাইরে জিনিস যা কিছু থাকে সেগুলো যাতে বাইরে আসতে পারে সাইটোপ্লাজমে, এবং বাইরে থেকে ভেতরে প্রবেশ করতে পারে, সেই জন্য এগুলো থাকে। বিভিন্ন রকম বস্তু নিউক্লিয়াসের ভেতর থেকেও বাইরে আসতে পারে, স্থানান্তরিত হতে পারে, এবং নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে যেতে পারে। এই জন্য কিন্তু এই ছোটো ছোটো ছিদ্র, এগুলোকে বলে নিউক্লিয়ার যে পর্দা থাকে তাতেই ছিদ্রগুলো থাকে। আর নিউক্লিয়াস মনে রাখবে যে আমাদের শরীরে, যেমন আমি বলেছিলাম যে আমাদের শরীরের ব্রেন সব কিছু কন্ট্রোল করে, ঠিক সেই রকমই নিউক্লিয়াস পুরো কোষটাকে কন্ট্রোল করে। সেই জন্য নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক বলা হয়, ব্রেন বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট দেখো। মেনলি নিউক্লিয়াসে না 4টে পার্ট থাকে, এগুলো থেকে প্রশ্ন আসে না। নিউক্লিয় প্লাজম থাকে, নিউক্লিয় লাস থাকে, নিউক্লিয় ছিদ্র থাকে, এবং নিউক্লিয় পর্দা থাকে। এই 4টে জিনিস দিয়ে নিউক্লিয়াস তৈরি হয়। ঠিক আছে, চলো নিউক্লিয়াস থেকে আচ্ছা, এই ছবি কিছু আছে, কিছু নোট আছে, তোমাদের আমি দিয়ে দেবো, পড়ে নেবে। নিউক্লিয়াস থেকে যে সমস্ত গ্রুপ ডি প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো আমরা এখন করব। যদি বুঝে থাকো নিউক্লিয়াসের প্রশ্নের অ্যান্সার দাও। নিউক্লিয়াসের ভেতরে থাকা ঘন গঠন বা রাইবোজোম তৈরি করে যে জিনিসটা তাকে কি বলা হয়? মনে রাখবে নিউক্লিয়াসের ভেতরে যে নিউক্লিয় লাস থাকে, এটা কিন্তু রাইবোজোম
তৈরি মানে প্রচুর পরিমাণে রাইবোজোম তৈরি করে। একে বলা হয় রাইবোজোম তৈরির কারখানা, রাইবোজোম ফ্যাক্টরি বলা হয় নিউক্লিওলাসকে। ঠিক আছে, এটা আমার বলা হয়নি নিউক্লিয়াস পড়ানোর সময়, মনে রাখবে। অ্যাকচুয়ালি কি হয়, এই যে নিউক্লিওলাস আছে না, এটার মধ্যে কোনো না পর্দা বা ঝিল্লি থাকে না, কোনো রকম কোনো পর্দা থাকে না বা কোনো রকম কোনো ঝিল্লি থাকে না। ঠিক আছে, এখানে না আরএনএ সংশ্লেষণ হয়। এগুলো পরীক্ষা আসে না বলে এত ডিটেলসে গেলাম না। নিউক্লিওলাস প্রধানত না দুটো জিনিস দিয়ে গঠিত হয় নিউক্লিওলাস, একটা হচ্ছে প্রোটিন আর একটা হচ্ছে আরএনএ। ঠিক আছে, দুটো জিনিস নিয়ে তৈরি হয়। এবার কি হয়, নিউক্লিয়াসের ভেতরে যে আরএনএ আছে এটা, ঠিক আছে, আর সাইটোপ্লাজম থেকে কি আসে, এটা থেকে কি আসে, সাইটোপ্লাজম থেকে প্রোটিন আসে। তো এটা থেকে প্রোটিন তৈরি হয়, এটা থেকে প্রোটিন তৈরি হয়। এই দুটো প্রোটিন মিলে না রাইবোজোমের বিভিন্ন অংশ তৈরি হয়, মানে সাব ইউনিট তৈরি হয়। ঠিক আছে, সাব ইউনিট তৈরি হয়, যাকে এত ডিটেলসে বলে লাভ নেই। তোমরা এমনিও অপশন দেখে বুঝতে পারছো লাইসোজোম তো কখনোই হবে না। লাইসোজোম কি না, আত্মঘাতী থলি। সেন্ট্রোজোম কি, সেন্ট্রোজোম হচ্ছে এটা মেনলি প্রাণী কোষে থাকে। সেন্ট্রোজোম না প্রাণী কোষে, উদ্ভিদ কোষে থাকে না, প্রাণী কোষে থাকে। যখন কোষ বিভাজন হয় না তখন স্পিন্ডেল তন্তু গঠন করতে হয়, তখন স্পিন্ডেল তন্তু গঠনে সাহায্য করে সেন্ট্রোজোম। এটা উদ্ভিদ কোষে থাকে না, তো এটাও অ্যান্সার হবে না। এই দুটো ধরো অ্যান্সার হবে না। ঠিক আছে, আর মাইটোকন্ড্রিয়াও হবে না, মাইটোকন্ড্রিয়া তো আলাদা চলে গেল, কোষের শক্তি ঘরের দিকে চলে গেল। তো আমরা মোটামুটি অ্যান্সার দিতেই পারি নিউক্লিওলাস। আর তোমাদের বলেও দিলাম যে নিউক্লিওলাস অ্যাকচুয়ালি রাইবোজোম তৈরির কারখানা। তো রাইবোজোম তৈরি হয় কোথায়, নিউক্লিয়াসের ভেতরে, নিউক্লিওলাসের মধ্যে তৈরি হয়। ওকে, চলো নেক্সট। আচ্ছা, আমার পড়ানো যদি কারো স্লো মনে হয় না, স্পিড বাড়িয়ে নেবে। ঠিক আছে, বিভিন্ন রকম স্টুডেন্ট থাকে তো সেজন্য স্লো পড়াতে হয়, তো একটু স্পিড বাড়িয়ে নেবে, আরও ভালো করে বুঝতে পারবে এবং সময় তোমাদের কম যাবে, কোনো অসুবিধা হবে না। কোষের নিউক্লিয় পর্দা, যে নিউক্লিয় মেমব্রেনের কথা বলছিলাম, এর কাজ কি বলো, এর কাজ কি? এর কাজ, প্রথম কাজ কি দিয়েছে, এটি নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে পদার্থের আদান প্রদানে নিয়ন্ত্রণ করে। প্রথমে বলেছিলাম যে নিউক্লিয় মেমব্রেনের মধ্যে যে ছেদগুলো থাকে, একটাই কাজ নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে যে বস্তুগুলো আদান প্রদান হয় তাতে সাহায্য করা। তো প্রথম অপশনটা রাইট। বাকি অপশানগুলো কী দিয়েছে দেখে নেবো। এটি নিউক্লিয়াসের ভেতরে গ্যাস এবং জলের অনুপ্রবেশে না বাধা দেওয়ার কোনো কিছু নেই। ছেদ আছে যখন বাধা কেন দেবে? এটি মাইটোসিসের সময়, মাইটোসিস তো নিউক্লিয় বিভাজন, কোষ বিভাজন চলে গেল, হবে না। এটি ক্রোমোজোমের কার্যকলাপের পরিপাককারী এনজাইম সঞ্চয় করে না, কখনোই না। তো এই ইজ দ্য রাইট অ্যান্সার। 23/12/25 ফার্স্ট শিফটের কোশ্চেন। নেক্সট দেখো, বলছে নিচের কোন কোষীয় অঙ্গাণু কোষের বংশ বিস্তারে সাহায্য করে? বংশ বিস্তারে কে সাহায্য করে? আরে বংশ বিস্তারে স্যার ক্রোমোজোম সাহায্য করে। ক্রোমোজোম কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। তো নিউক্লিয়াস হয়ে যাবে রাইট অ্যান্সার, তাই না? প্লাস্টিড তো বংশ বিস্তারের সঙ্গে কোনো নেই, লাইসোজোমও নেই, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নেই, নিউক্লিয়াস হয়ে যাবে রাইট অ্যান্সার, নিউক্লিয়াস, কারণ এর মধ্যে ক্রোমোজোম থাকে। নেক্সট কোশ্চেন, বলছে নিউক্লিয়াস সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক নয়? বলছে নিউক্লিয়াসে ক্রোমোজোম থাকে, হ্যাঁ ঠিকই, সঠিক নয় কেন? ঠিকই এটা। নিউক্লিয় পর্দা দ্বিস্তর বিশিষ্ট গঠন, একদম ঠিক, ঠিকই বলেছে। নিউক্লিয় পর্দা একটি রন্ধ্রহীন এবং শক্ত গঠন, না রন্ধ্রহীন তো নয়, অবশ্যই রন্ধ্রযুক্ত, তবেই তো নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমের মধ্যে বস্তু আদান প্রদান হতে পারে। তো এইটা সঠিক নয়, তার মানে এটাই অ্যান্সার হয়ে গেল, সঠিক নয় চেয়েছে আমাদের। কোষীয় জনন বা বংশ বৃদ্ধিতে নিউক্লিয়াস কেন্দ্রীয় ভূমিকা পালন করে, অবশ্যই এটাও সঠিক। এ বি ডি তিনটেই সঠিক, সিটা একমাত্র ভুল, সেটাই আমাদের অ্যান্সার। 11/12/25 ফার্স্ট শিফটে আসা কোশ্চেন। নেক্সট কোশ্চেন, বলছে ড্যাশ হলো কোষের একটি অন্ধকার গোলাকার গঠন যা উপাদান আদান প্রদানের জন্য ছিদ্রযুক্ত একটি ড্যাশ পর্দা দ্বারা বেষ্টিত থাকে। আমরা লাস্টের টুকু তো বুঝতেই পারছি কি হবে, নিউক্লিয় পর্দার কথা বলছে, যেটা কিনা নিউক্লিয় পর্দা তো বলে দিয়েছে। তো কি হবে বলো, অ্যান্সার কি হবে বলো, অ্যান্সার কি হবে বলো? ড্যাশ হলো কোষের একটি অন্ধকার গোলাকার গঠন। গোলাকার গঠন কি হতে পারে? নিউক্লয়েড তো নয়, এটা তো নয়, ভ্যাকিউল নিউক্লিয়েড এগুলো নয়, নিউক্লিয়াস একটা অন্ধকার মানে কি বুঝতে চেয়েছে, মানে কি বলবো, একটা গোলাকার বর্তুলাকার টাইপের, বলুন না ডিম্বাকার অংশ থাকে। তো অ্যাকচুয়ালি এটি ইংলিশের ভাষা আলাদা হয়, বাংলার ভাষা আলাদা হয়, সেই জন্য অন্ধকার চলে এসছে। গোলাকার গঠন, ঠিক আছে, এটা আদান প্রদানের জন্য। তাহলে এখানে কি হলো, এখানে হলো নিউক্লিয়াস ছিদ্রযুক্ত একটি ড্যাশ পর্দা দ্বারা থাকে। কি পর্দা না, ডবল দ্বিস্তরীয় পর্দা থাকে, ডবল দ্বিস্তরীয় পর্দা। বলেছিলাম যে নিউক্লিয় পর্দাটা কি পর্দা, দ্বিস্তরীয় পর্দা। গ্রুপ ডি 30/12/25 সেকেন্ড শিফটে আসা প্রশ্ন, ঠিক আছে। তাহলে নিউক্লিয়াস থেকে দেখছো কত ইম্পর্টেন্ট প্রশ্ন এসছে। আর একটা, আমাদের সমস্ত কোষীয় অঙ্গাণু শেষ হয়ে গেল, আমাদের লাস্ট একটা জিনিসই পড়ে আছে, সেটা কি সেল ডিভিশন, কোষ বিভাজন। সেটা সম্পর্কে আমরা ডিটেলসে পড়বো। দেখো সর্বপ্রথম কথা হচ্ছে স্যার কোষ বিভাজন হয় কেন? দেখো কোষ বিভাজন জিনিসটা হচ্ছে, এটা একটা জৈবিক প্রক্রিয়া। কি প্রক্রিয়া? একটা বায়োলজিক্যাল একটা প্রসেস, জৈবিক প্রক্রিয়া। কি হয়, একটা প্যারেন্ট সেল থাকে, প্যারেন্ট সেল মানে আমি বাংলায় যেটাকে বলবো মাতৃকোষ। একটা মাতৃকোষ থাকে,
সেইটা কি হয়, বিভাজিত হয়, দুবার বিভাজিত হয়, দুবারের বেশি বিভাজিত হয়ে না ডটার সেল তৈরি করে, যেটাকে আমরা বলি অপত্য কোষ তৈরি করে। কেন তৈরি করতে হয় স্যার, কেন, কিসের জন্য করে? আমাদের যে বৃদ্ধি, একটা ছেলে যে ছোট থাকে, ছোট থেকে আস্তে 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 বড় হয়, আমাদের যে বৃদ্ধি ঘটে, তারপরে আমাদের যে বংশ বৃদ্ধি ঘটে, ঠিক আছে, আমাদের কোনো জায়গায় ধরো কেটে গেল, ছড়ে গেল, যে ক্ষত নিরাময়, এই সব কিছুর জন্য সেল ডিভিশন প্রয়োজন। ঠিক আছে, সাধারণত কোষ বিভাজন না 3 প্রকার, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। কিন্তু আমরা গ্রুপ ডির জন্য শুধুমাত্র কি পড়ব, 2 প্রকার পড়ব, মাইটোসিস আর মিওসিস। কি পড়ব, মাইটোসিস আর মিওসিস। মিওসিস। স্যার অ্যামাইটোসিস পড়বো না কেন? কারণ এনসিআরটিতে নেই, তাই পড়বো না, কোশ্চেন আসবে না। যদি জানতে চাও জেনে রাখো, অ্যামাইটোসিস হচ্ছে যত প্রকার কোষ বিভাজন হয় সব থেকে সরল প্রকৃতির কোষ বিভাজন হচ্ছে অ্যামাইটোসিস। ঠিক আছে, এগুলো সাধারণত প্রাণীতে দেখা যায় না, এককোষী প্রাণীতেও দেখা যায়, কিন্তু সেটা এককোষীদের, তারা অনুন্নত জীব। এককোষী প্রাণীদের ক্ষেত্রে এই অ্যামাইটোসিস দেখা যায়, যেমন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হয়, ইস্টের ক্ষেত্রে হয়, অ্যামিবার ক্ষেত্রে হয়, এগুলোর ক্ষেত্রে হয়। ঠিক আছে, কোনো রকম কোনো জটিল কোনো প্রসেস নেই, কোনো কিছু নেই, সিম্পল নিউক্লিয়াস সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়, 2টো অপত্য কোষ তৈরি হয়। ঠিক আছে, আর এর মধ্যে কোনো ঝঞ্ঝাট নেই। অ্যামাইটোসিস আমাদের এনসিআরটি নেই, জানার দরকার নেই, তাও মোটামুটি বলে দিলাম। আমরা পড়বো মাইটোসিস এবং মিওসিস নিয়ে। ঠিক আছে, কি কোশ্চেন আসতে পারে স্যার মাইটোসিস মিওসিস থেকে? দেখো, আমি যদি প্রথমে তোমাদের মাইটোসিসের কথা বলি, মাইটোসিস কোষ বিভাজন কি আগে জানার চেষ্টা করো। যে মাতৃকোষে যে নিউক্লিয়াস, আমি প্রথমে বললাম যে মাতৃকোষ বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টি করে, তাই বারবার আমি মাতৃকোষের কথা বলছি, প্যারেন্ট সেলের কথা বলছি। মাতৃকোষ, নিউক্লিয়াস আর ক্রোমোজোম একবার বিভাজিত হয়। কবার বিভাজিত হয়? মাইটোসিসের ক্ষেত্রে একবার। সব লেখা আছে, আমি তোমাদের দেখিয়ে দেবো, ছবির মাধ্যমে দেখাবো। একবার বিভাজিত হয়, আগে জেনে নাও, একবার বিভাজিত হয় মাইটোসিসের ক্ষেত্রে প্যারেন্ট সেল, মাতৃকোষ। ঠিক আছে, একবার বিভাজিত কী করে? সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 2টো অপত্য কোষ সৃষ্টি করে। এখানে কিন্তু সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 2টো অপত্য কোষ সৃষ্টি করবে। ধরো এটা প্যারেন্ট সেল, তো এটা বিভাজিত হলো, তো দুটোর ক্ষেত্রে কিন্তু সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 2টো অপত্য কোষ থাকবে। ঠিক আছে, স্যার মাইটোসিস হয় কোথায়? আমাদের শরীরে কোথায় হয়, বা আমাদের শরীরের বাইরেই বা কোথায় হয়? মনে রাখবে, আমাদের প্রাণীদের, আমি ধরো মানুষের কথা বলছি, বা প্রাণীর যত প্রাণী আছে, যত অ্যানিম্যাল আছে, তাদের দেহকোষের তাদের কথা বলছি। দেখো 2 প্রকার বিভাজনটা বলছি না, মাইটোসিস আর মিওসিস। মাইটোসিস হয় আমাদের দেহকোষ। 2 প্রকার কোষ আছে, একটা দেহকোষ যেটাকে আমরা বলি সোমাটিক সেল। এই সোমাটিক সেলে বাংলা যেটাকে বলে দেহকোষ, এখানে হয় মাইটোসিস। বোঝা গেল কেন হয়? কারণ আমাদের নাহলে বৃদ্ধি ঘটবে না। ধরো একটা 5 বছরের বাচ্চার যে শরীরের সাইজ আছে, তার যে শরীরে কোষের পরিমাণ আছে, একটা 25 বছরের ছেলে সেম সাইজ কি থাকে? অবশ্যই তার থেকে বড় হয়, এবং তার মধ্যে কোষের পরিমাণও অনেক বেশি থাকে। তো কোষটা বাড়বে কোথা থেকে? কোষ বিভাজিত হয়েই তো বাড়বে। সেই কোষ বিভাজনটা কি বিভাজন? সেইটাই হচ্ছে মাইটোসিস, দেহের বৃদ্ধি ঘটানোর জন্য। ধরো তোমার কোনো জায়গা কেটে গেছে, কোনো একটা জায়গা ক্ষতস্থান হয়ে গেছে, সেই ক্ষতস্থানে আস্তে আস্তে কী হয়? মেরামত হয়। তো তুমি যখন মলম লাগাও, লাগাও, সেটা কি হয়? মেরামত হয়। মেরামত হয়ে সেই জায়গাটা কি হয়? ভরাট হয়ে যায়। সেই ভরাট হয় কিভাবে? এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে নতুন কোষ আসে, পুরনো কোষকে রিপ্লেস করে নতুন কোষ এখানে গজিয়ে ওঠে, এবং তোমার এই কাটা জায়গাটা, ক্ষতস্থানটা পূরণ হয়ে যায়। ঠিক আছে, তো এটা মাইটোসিসের ক্ষেত্রে হয়। কিসের ক্ষেত্রে? দেহকোষের ক্ষেত্রে। ঠিক আছে স্যার, দেহকোষ ছাড়া আমাদের আর কি কোষ আছে পড়াবো, ওটা মিওসিসের ক্ষেত্রে পড়াবো। এটা আপাতত জানো দেহকোষের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা এবার বলি, এই যে মাতৃকোষ প্যারেন্ট সেল, এটা বিভাজিত হয়ে 2টো যে বিভাজিত হলো, আমি প্রথমে বললাম না যে 2 জায়গাতে 2টো অপত্য কোষের সমান ক্রোমোজোম থাকবে। এই সমান ক্রোমোজোম থাকার জন্য একে বলা হয় সদৃশ বিভাজন, ইংলিশে বলা হয় ইকুইশনাল ডিভিশন। ঠিক আছে, এই মাইটোসিসের না অনেকগুলো ধাপ আছে, 5টা ধাপ আছে, জানার প্রয়োজন নেই, প্রশ্ন আসবে না, গ্যারান্টি থাকো। তাও বলে দিচ্ছি, প্রোফেজ থাকে, প্রোমেটাফেজ থাকে, একটা থাকে মেটাফেজ, একটা থাকে অ্যানাফেজ, একটা থাকে টেলোফেজ। এই 5টা প্রসেসের মাধ্যমে পুরো এই মাইটোসিসটা ঘটে। ঠিক আছে, ব্যাস, এর বাইরে আর কোশ্চেন আসবে না মাইটোসিস থেকে। আমরা এবার জানবো মিওসিস কোষ বিভাজন সম্পর্কে। স্যার মিওসিস কোষ বিভাজন কী জিনিস? মিওসিস
আমি তোমাদের তখন বললাম একটা, আচ্ছা আরেকটা কথা, মাইটোসিস কোষ বিভাজন শুধুমাত্র ভাববে না যে এতেই ঘটে, মানে কি বলবো ওটাকে, শুধুমাত্র যে প্রাণীর দেহকোষেই ঘটে তা কিন্তু নয়, এটা কিন্তু উদ্ভিদের ক্ষেত্রেও দেখা যায়, যেগুলো বর্ধনশীল অঙ্গ। দেখো অ্যাকচুয়ালি মাইটোসিস ঘটছে কিসের জন্য? বৃদ্ধির জন্য। তো যেগুলো উদ্ভিদের বর্ধনশীল অঙ্গ সেগুলোতেও ঘটে, যেমন মূল, একটা উদ্ভিদের এই যে নিচের দিকে যে মূল থাকে, এই মূলের বর্ধনশীল অঞ্চলেও কিন্তু একটা ঘটে, ঠিক আছে। তারপরে যে কাণ্ডগুলো থাকে, যে কাণ্ডের অগ্রভাগে, কাণ্ডটাও তো ধীরে 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 বৃদ্ধি পায়, যে কাণ্ডের যে ডগা থাকে ওখানেও কিন্তু মাইটোসিস ঘটে। মাইটোসিস শুধুমাত্র ভাববে না যে প্রাণীর দেহকোষে ঘটছে, সোমাটিক সেলে ঘটছে, তা কিন্তু নয়, ঠিক আছে। উদ্ভিদের ক্ষেত্রেও দেখা যায় মূল এবং কাণ্ডের অগ্রভাগে। স্যার মিওসিস কি? মিওসিস কি? মিওসিস কি? মিওসিস কিছুই নয়, মিওসিস একটা কোষ বিভাজন। কীরকম কোষ বিভাজন? আমি এইমাত্র তোমাদের বললাম যে আমাদের দেহকোষ বা সোমাটিক সেলের কথা বললাম, তাই তো? সোমাটিক সেল, মনে রাখবে আমাদের সোমাটিক সেল ছাড়াও আমাদের আরেক ধরনের সেল থাকে যেটাকে বলা হয় জার্ম সেল। স্যার জার্ম সেল কি? জার্ম সেল হচ্ছে যেটাকে আমরা সেক্স ক্রোমোজোম বলে থাকি, বা আমরা সেক্স ক্রোমোজোম বলবো না, সেক্স সেল বলে থাকি। সেক্স সেল যেমন হচ্ছে এগ, মানে মেয়েদের যে ডিম্বাণু হয় না, ফিমেল বডিতে এগ সেল থাকে না, ডিম্বাণু থাকে না, সেগুলোর ক্ষেত্রে। তারপরে মেল বডিতে যে স্পার্ম থাকে, শুক্রাণু থাকে, সেক্ষেত্রে এগুলোকে বলা হয় জার্ম সেল। এগ সেল, স্পার্ম, এগুলোকে বলা হয় জার্ম সেল। এই জার্ম সেলের মধ্যে মিওসিসটা মেনলি ঘটে, ঠিক আছে। আর মাইটোসিসটা বললাম, বাকি আমাদের যত মানে দেহকোষ থাকে, সোমাটিক সেল, এই আমাদের নাকের কথা বলো, আমাদের চামড়ার কথা বলো, আমাদের পায়ের কথা বলো, আমাদের হাতের কথা বলো, যেখানে যা কিছু সেল আছে সবই কিন্তু মাইটোসিসে চলে গেল, দেহকোষে চলে গেল। আর এই দুটো, এই এগ সেল আর স্পার্ম, এটা চলে এলো জার্ম সেলে কিন্তু। তো সোমাটিক আর জার্ম সেল কিন্তু মিশিয়ে ফেলবে না। সোমাটিক হচ্ছে দেহকোষ, আমাদের এই দুখানা বাদ দিয়ে, এগ সেল স্পার্ম বাদ দিয়ে পুরোটাই কিন্তু সোমাটিক সেল, পুরোটাই কিন্তু দেহকোষের মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে। ওখানে শুধু মাইটোসিস হয়। আর মিওসিস হয় এই দুটোর ক্ষেত্রে, এগ সেল আর স্পার্ম, এই জার্ম সেলের ক্ষেত্রে কিন্তু হয়। স্যার এটা হয় কিভাবে? মনে রাখবে এখানে আগে যেমন কি হচ্ছিল, যে মাতৃকোষ ছিল সেটা একবার বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ তৈরি করছিল, এখানে দুবার বিভাজিত হয়, ঠিক আছে। কিন্তু এখানে দুবার বিভাজিত হয়। যদি একটু ডিটেলসে পড়ো তাহলে বুঝতে পারবে অ্যাকচুয়ালি দুবার বিভাজিত হয় কি জানো? নিউক্লিয়াসটা দুবার বিভাজিত হয়, ক্রোমোজোম কিন্তু একবারই বিভাজিত হয়, ঠিক আছে। ক্রোমোজোম দুবার বিভাজিত হয় না। এই মিওসিসের ক্ষেত্রে ভালো করে শুনে নাও, নিউক্লিয়াসের যদি কথা বলে, ভালো করে প্রশ্ন পড়বে যে কার কথা বলেছে। দুটো জিনিস বিভাজিত হয়, একটা নিউক্লিয়াস বিভাজিত হয় আর একটা ক্রোমোজোম বিভাজিত হয়। মাইটোসিসের ক্ষেত্রে যেমন দেখলাম যে একবার বিভাজিত হয়েছে, মিওসিসের ক্ষেত্রে দুবার বিভাজিত হয়। নিউক্লিয়াসটা হয় দুবার বিভাজন, আর ক্রোমোজোমের কিন্তু একবারই বিভাজন হয়। তো মিওসিস দেখেই দুবার কোষ বিভাজনে মানে দুবারে মেরে দিও না, দেখবে যে কার কথা বলে। যদি নিউক্লিয়াসের বলে তখন বলবে দুবার বিভাজিত হয়, যদি বলে ক্রোমোজোমের কথা তখন জানবে যে একবারই বিভাজিত হয়, ক্রোমোজোম দুবার বিভাজিত হয় না। বোঝা গেল? আচ্ছা, এটা কেন হয় দেখো, আরেকটা জিনিস যেমন আমি মানে তুলনা না করে বোঝালে তোমরা বুঝবে না। যেমন আমি যদি মাইটোসিসের কথা বলি, মাইটোসিস কোষ বিভাজনের কথা বলি, দেখো আমি এদিকে মাইটোসিস কোষ বিভাজনের কথা বলছি, যেটা আমাদের সোমাটিক সেল দেহকোষে যেটা ঘটে সেটার কথা বলছি। আমাদের 46টা ক্রোমোজোম থাকে, তো এ যখন ডিভিশন করে না, এ ইকুয়াল ডিভিশন করে, ইকুয়াল, ঠিক আছে। সেজন্য বললাম সদৃশ বিভাজন, সদৃশ সেম বিভাজন হয়। মিওসিসের ক্ষেত্রে কি হয় না, দুবার বিভাজিত হয়। তো এটা কি হয়? ভেঙে যায়, মানে 46টা কি হয় বলো তো, 23টা হয়ে যায়, কমে যাচ্ছে। এখানে ক্রোমোজোম কি হচ্ছে? কমে যাচ্ছে। আর ক্রোমোজোম কমে যায় বলে এটাকে বলা হয় হ্রাস বিভাজন। কি বলা হয়? হ্রাস বিভাজন। আর এটা সেম থাকে বলে কি বলা হয়? সদৃশ বিভাজন। মনে থাকবে। যদি তোমাদের বলা হয় এই মিওসিস কোথায় হয়, তোমরা সিম্পল বলবে স্যার জার্ম সেল আপনি পড়িয়েছেন, জার্ম সেলের মধ্যে হয়, স্পামের মধ্যে, এগের মধ্যে, এগ সেলের মধ্যে, এর মধ্যে হয়। যদি জার্মের জায়গায় যদি সেক্স সেল দেওয়া থাকে তাহলে সেটাও বলবে রাইট। যদি সেক্স সেলের জায়গায় গ্যামেট দেওয়া থাকে, গ্যামেট দেওয়া থাকে, সেটাও রাইট। বোঝা যাচ্ছে? তো সেক্স সেল বলুক, জার্ম সেল বলুক, গ্যামেটস বলুক, সবই কিন্তু রাইট হবে, সেটাই কিন্তু মিওসিস হবে, একই ব্যাপার। আর মিওসিস কোষ বিভাজনটা হয় কেন? কারণ সেক্সুয়াল যে ক্যারেক্টার থাকে সেটা ডেভেলপ করতে হেল্প করে এই মিওসিস কোষ বিভাজন। আচ্ছা, কোষ বিভাজনে এর বাইরে আর প্রশ্ন আসে না। আরেকটা জিনিস আসে কোষ চক্রের ব্যাপারটা, আমি একটু বলে দিই, কারণ ওটা থেকে প্রশ্ন আসতো না, কিন্তু এবারে গ্রুপ ডি 2025-26 কোশ্চেন দিয়েছে, সেই জন্য আমি বলে দিচ্ছি। কারণ কোষ বিভাজন থেকে কিন্তু অনেক প্রশ্ন এসছে এবারে, যদি প্রিভিয়াস ইয়ার ফলো করে আমাদের বই রেডি হচ্ছে তোমরা দেখতে পাবে।
তো স্যারে দেখবে অনেক প্রশ্ন আছে কিন্তু কোষ বিভাজন থেকে। দেখো নেক্সট দেখো কোষ বিভাজনের না বিভিন্ন রকম পর্যায় হয়, বিভিন্ন পর্যায় বলতে ইন্টারফেজ হয়, ক্যারিওকাইনেসিস হয়, সাইটোকাইনেসিস হয়, কিন্তু এত কিছু জানার প্রয়োজন নেই। এখানে দুটো জিনিস জাস্ট জেনে রাখবে, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিসও বলে অনেক সময়, ঠিক আছে, ক্যারিওকাইনোসিস, আর একটাকে বলা হয় সাইটোকাইনোসিস, ঠিক আছে। ক্যারিওকাইনোসিস কি, আমি যেমন তো বললাম না যে বিভাজন হয়, নিউক্লিয়াসের বিভাজন হয়, তো এই নিউক্লিয়াসের বিভাজন, নিউক্লিয়াসের যে বিভাজন সেইটা হচ্ছে ক্যারিওকাইনোসিস। আমি তোমাদের প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক পড়ার সময় বলেছিলাম যে ক্যারিওর কথাটা শব্দ হচ্ছে নিউক্লিয়াস, তো ক্যারিও কথাটা আছে সেহেতু মনে রাখবে যে নিউক্লিয়াসের বিভাজন হয়। সাইটোকাইনোসিস নামটা অনুযায়ী মনে রাখো, সাইটো মানে সাইটোপ্লাজম এর যে বিভাজন হয় সেটাকে বলা হয় সাইটোকাইনোসিস। ব্যাস, এর থেকে বেশি কিছু জানার প্রয়োজন নেই। কোষ বিভাজন থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে আমরা দেখে নেবো কি এসছে, দেখি যেগুলো পড়লাম সেখান থেকে কোশ্চেন আসছে কিনা। চলো, আচ্ছা নোট এখানে সমস্ত কিছু আছে, চিন্তা নেই। দেখো এইটা হচ্ছে মাইটোসিস, যেটা আমাদের দেহকোষে ঘটে বলেছিলাম, দেহকোষে কোষ ঘটে। এই ছবিটা দেখতে পাচ্ছ, এই দেখো সমান সমান ইকুয়াল হয়। এই দেখো এটা একটা থাকে এখানে দেখো ইকুয়াল তৈরি হয়েছে, একবার বিভাজিত হয়, ঠিক আছে। এরপরে দেখো কি আছে, যেটা আমাদের মিওসিস কোষ বিভাজন বললাম, দেখতে পাচ্ছ এটা থেকে এটা একটা দুটো হয়েছে, আবার এখান থেকেও হ্রাস বিভাজন কমে গেছে, ক্রোমোজোমের সংখ্যা কমে গেছে, দুবার বিভাজিত হয়েছে ক্রোমোজোম। নিউক্লিয়াস একবার বিভাজিত হয়েছে কিন্তু ক্রোমোজোম দুবার বিভাজিত হয়েছে, ঠিক আছে। চলো ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে যে কোষ বিভাজনের কোন পদ্ধতির মাধ্যমে ডিপ্লয়েড ক্রোমোজোমগুলি হ্যাপ্লয়েড গ্যামেটে বিভক্ত হয়। আচ্ছা এই ডিপ্লয়েড হ্যাপ্লয়েডে আবার ঘাবড়ে যেও না, কি জিনিস, আমি ডিপ্লয়েড হ্যাপ্লয়েডটা ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের। দেখো ডিপ্লয়েড হ্যাপ্লয়েড ব্যাপারটা কিছুই নয়, যেটা আমি হ্যাপ্লয়েডের কথা যদি বলি, হ্যাপ্লয়েড মনে রাখবে হ্যাপ্লয়েডটা হচ্ছে এক সেট, ওয়ান সেট বলতে যদি ক্রোমোজোমে মাত্র এক সেট থাকে, একটা যখন কোনো কোষে ক্রোমোজোমের একটা যখন সেট থাকবে সেটাকে বলা হয় হ্যাপ্লয়েড। এটা এন দ্বারা প্রকাশ করা হয়, এন দ্বারা, ঠিক আছে। এটা কিসের ক্ষেত্রে দেখতে পাবে, মিওসিসের ক্ষেত্রে। এই মাত্র আমি তোমাদের বলছিলাম না মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয়, ঠিক আছে, যেটা আমাদের জনন কোষে ঘটে বা গ্যামেটে ঘটে, শুক্রাণু ডিম্বাণু যেটা বললাম, এটা এর সঙ্গে হ্যাপ্লয়েড যুক্ত, ঠিক আছে। হ্যাপ্লয়েড মানে হচ্ছে, দেখো অ্যাকচুয়ালি দুটোর মধ্যে কম্পেয়ার করি তাহলে বুঝতে পারবে। হ্যাপ্লয়েডকে এন দ্বারা প্রকাশ করে, ডিপ্লয়েডকে 2n দ্বারা প্রকাশ করে, ঠিক আছে। এন কথাটার মানে হচ্ছে 23টা ক্রোমোজোম থাকে, ঠিক আছে, 23টা। আর এখানে যদি আমি 2 × n করি কত হয়ে যাবে বলো, 23 দুগুণে 46টা ক্রোমোজোম হয়ে যাবে। এই 46টা ক্রোমোজোম কার ক্ষেত্রে হচ্ছিল স্যার, মাইটোসিসের ক্ষেত্রে, দেহকোষ সোমাটিক সেলের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছিলাম, দেহকোষের মধ্যে পাচ্ছিলাম, তাই তো, সমস্ত দেহকোষের মধ্যে। কিন্তু যখন আমি হ্যাপ্লয়েডের কথা বলছিলাম তখন কার সঙ্গে যুক্ত বললাম, মিওসিসের ক্ষেত্রে যুক্ত। মিওসিস এক সেট থাকে, ওইটা কমে যায়, 46টা ক্রোমোজোম কী হয়, ভাগ হয়ে যায়, হ্রাস বিভাজন বলা হয়। তো এন থাকে, এন ক্রোমোজোম মানে কটা, এক সেট থাকে মাত্র, 23টা থাকে, বোঝা গেল। এবার তোমরা কোশ্চেনের অ্যান্সার বলো, কোষ বিভাজনে কোন পদ্ধতির মাধ্যমে ডিপ্লয়েড ক্রোমোজোমগুলি হ্যাপ্লয়েড গ্যামেটে বিভক্ত হয়। ডিপ্লয়েডটা হ্যাপ্লয়েড হয়ে যায়, মানে 46টা থেকে 23টা হয়ে যায়, কার ক্ষেত্রে স্যার, মিওসিসের ক্ষেত্রে, তার জন্য থেকে হ্রাস বিভাজন বলা হয়, ঠিক আছে। চলো নেক্সট, আর বাকি অপশানগুলো তো বুঝতে পারছো, মাইটোসিস এইমাত্র পড়ালাম, মাইটোসিসের ক্ষেত্রে তো 46টা থাকবে, এক সেট তো হবে না। অ্যামাইটোসিস বললাম, অ্যামাইটোসিস দেখো অ্যামাইটোসিসেও কিন্তু অপশান দিয়েছে, অ্যামাইটোসিস কোশ্চেন আসেনি, দিয়েছে। আমি অ্যামাইটোসিস কার বললাম, এককোষী জীবীদের ক্ষেত্রে, কোনো জটিল কোনো প্রসেস নেই, এককোষীদের ক্ষেত্রে অ্যামাইটোসিস হয়। আর বাইনারি ফিশন দ্বিবিভাজন আমি অন্য জায়গায় পড়াবো, যেগুলো পুনরুৎপাদন দ্বিবিভাজন অ্যামিবার ক্ষেত্রে হয়, প্ল্যানেডিয়ার ক্ষেত্রে পুনরুৎপাদন হয়, সেগুলো আমি পড়াবো অন্য জায়গায়, ঠিক আছে। দেখো গ্রুপ ডি 27-11-25 কোশ্চেন এটা। নেক্সট কোশ্চেন দেখো, বলছে নিচের কোনটি মাইটোসিসের জন্য সত্য কিন্তু মিওসিসের জন্য নহে। বলছে জেনেটিক বৈচিত্র্য বৃদ্ধি করে, না, জেনেটিক বৈচিত্র্যের সাথে কোনো নেই। বলছে জনন কোষে ঘটে। আচ্ছা জনন কোষে কী ঘটছিল, জনন কোষে আমাদের কী ঘটছিল বলো, মিওসিস ঘটছিল। তো মিওসিসের জন্য বলছে সত্য নয়, তো এটা মিওসিসের জন্য সত্য, তো এটাও অ্যান্সার হবে না। হুবহু একই রকমের অপত্য কোষ তৈরি করে, মিওসিসের জন্য হুবহু একই রকমের অপত্য কোষ কার ক্ষেত্রে তৈরি করছিল বলো, হুবহু একই রকম অপত্য কোষ তৈরি করছিল মাইটোসিসের ক্ষেত্রে, কিন্তু এটা মিওসিসের জন্য কি সত্য, কখনোই নয়, তার মানে এটাই অ্যান্সার হয়ে যাবে। ভালো করে বুঝবে, কোশ্চেনগুলো খুব সুন্দর দিয়েছে, গ্রুপ ডি 6/2/2026 সেকেন্ড শিফটের প্রশ্ন দিয়েছে। দেখো
বলছে মাইটোসিসের জন্য সত্য, হ্যাঁ অবশ্যই সত্য, একই রকম অপত্য কোষ তৈরি করে মাইটোসিসে, কিন্তু মিওসিসের জন্য সত্য নয়, তার মানে সি অ্যান্সার। বলছে এর ফলে হ্যাপ্লয়েড কোষ তৈরি হয় না, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড তোমাকে বুঝিয়ে দিলাম, সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বলছে মাইটোসিস প্রক্রিয়ায় অপত্য কোষের মানে ডটার সেল যেটা ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের সাথে তুলনা কেমন হয়? মাইটোসিসের ক্ষেত্রে কি হয় বলো? সেম থাকে তো, অপত্য কোষ মাতৃকোষের সমান সংখ্যক ক্রোমোজোম থাকে, প্রথমটাই রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিউক্লিয়াস বিভাজনের পর সাইটোপ্লাজম, এই মাত্র পড়ালাম দেখো, নিউক্লিয়াস বিভাজনের পর দেখো নিউক্লিয়াস বিভাজনকে কি বলেছিলাম? ক্যারিওকাইনোসিস। আর সাইটোপ্লাজম বিভাজনকে কি বললাম? সাইটোকাইনোসিস। দেখো কোশ্চেন এসছে কিনা, ঠিক আছে। গ্রুপ ডি 5/2/2026 এই জন্যই বলি বারবার যে ওই ধরনের এগুলোতে যেও না, শুধু প্রিভিয়াস ইয়ার পড়ে যাও। প্রিভিয়াস ইয়ার অবশ্যই পড়তে হবে, কিন্তু সেটা আফটার থিওরির পর। কারণ হতে পারে আমি আজকে যে কোশ্চেনগুলো তোমাদের করাচ্ছি বা গ্রুপ ডিতে যে কোশ্চেনগুলো 2025-26 এসছে হুবহু সেই কোশ্চেনগুলোই আসবে এরকম তো ব্যাপার নয়, অন্য কোশ্চেন আসতে পারে, অন্য কোশ্চেন আসতে পারে না আসবেও। তো তোমরা যদি শুধুমাত্র ওই কটা কোশ্চেনের উপর বেস করে যাও, টপ 200 টপ 100 কোশ্চেনের উপর বেস করে যাও, তাহলে হবে না। তার জন্য তোমাদের কনসেপ্ট চাই, ওই জন্য বলি এনসিআরটি থিওরিটাকে ডিটেলসে পড়ার জন্য। ওর বাইরে এবারের যে কোশ্চেন এলো সেগুলো তো আমরা দেখতে পাচ্ছি, যদি তার বাইরেও আসে আমরা তার বাইরেও অ্যাটেম্প করতে পারবো। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, বলছে বহুকোষী জীবে কোষ বিভাজনের মূল উদ্দেশ্য কি? কি উদ্দেশ্য? বৃদ্ধি, মেরামত, ক্ষতিগ্রস্ত বা পুরনো কোষের প্রতিস্থাপন, এটাই আমাদের লক্ষ্য। নেক্সট কোশ্চেন, বলছে নিচের কোন প্রক্রিয়ার ফলে দুটি অভিন্ন অপত্য কোষ সৃষ্টি হয়? দুটো অপত্য কোষ সৃষ্টি হয় কার ক্ষেত্রে বলো? কার ক্ষেত্রে? অবশ্যই মাইটোসিসের ক্ষেত্রেই দুটো অপত্য কোষ সৃষ্টি হয়, কিন্তু মনে রাখবে অভিন্ন বলেছে। অভিন্ন মানে কি বললাম তোমাকে? যে দুটো অপত্য কোষ সৃষ্টি হবে এতে ক্রোমোজোম সংখ্যা কিন্তু 46টাই থাকবে, ঠিক আছে। অভিন্ন বলেছে, ভিন্ন নয় কিন্তু, ঠিক আছে। তো এই লাইনগুলো কিন্তু ভালো করে নোটিস করবে। নেক্সট কোশ্চেন, বলছে যে ধরনের কোষ বিভাজনের মাধ্যমে জনন কোষগুলোতে মানে জার্ম সেলের কথা বল, জার্ম সেল মানে চোখ বন্ধ করে মিওসিস মারো, জার্ম সেল মানেই মিওসিস মারো। জার্ম সেল সাধারণ কোষের তুলনায় অর্ধেক পরিমাণ ডিএনএ থাকে, তো জার্ম সেলের কথা বলেছে, অর্ধেক পরিমাণ ডিএনএর কথা বলেছে, আর বাকি থাকে কি মিওসিস। ক্লিক করতে গ্রুপ ডি 8/12/2025 থার্ড শিফটের কোশ্চেন। চলো আমাদের চ্যাপ্টার হয়ে গেল কমপ্লিট। সেল চ্যাপ্টারটা আমরা খুব সুন্দরভাবে থিওরি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কমপ্লিট করেছি। এবার তোমাদের একটা কথা বলি, দেখো আমি চাই যে তোমাদের যে সেল চ্যাপ্টারটা হলো না, এমনি তো পিপিটিগুলো রেডি করতে কীরকম কী পরিশ্রম লাগে তোমরা বুঝতে পারছো, ঠিক আছে, সেটা ডাজ নট ম্যাটার, তোমাদের জন্য কোনো অসুবিধা নেই। আমি চাই যে সেল যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এত প্রশ্ন নয়, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উইথ সলিউশন আমি একটা টেস্ট সিরিজ বানাতে চাই। চিন্তা নেই, ফ্রি অফ কস্ট, কোনো পেড ফেডের কথা বলছি না, একটা টেস্ট সিরিজ বানাতে চাই। কোথায় হবে সেটা? এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশনে আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, বা প্লে স্টোর থেকে তোমরা করতে পারো। অ্যাপ্লিকেশানে গিয়ে সিম্পল তোমরা ফ্রি টেস্ট সিরিজে ক্লিক করবে, ওখানে যেমন এক্সাম হলে টেস্ট দাও ঠিক সেই রকম ফিলিংসেই তোমরা পুরো টেস্ট দেবে, সম্পূর্ণ বাংলা ভাষায় আমি দিয়ে দেবো। এবং টেস্ট দেওয়ার পরে তোমাদের র্যাঙ্ক কত হলো, স্কোর কত হলো এবং তার যে ফুল সলিউশন আছে তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এটা আমি করতে চাই, কিন্তু তার জন্য তোমাদের একটা কাজ করতে হবে, তোমাদেরকে কমেন্ট বক্সে আমি যদি দেখি যে বেশি পরিমাণ স্টুডেন্টের এটা দাবি আছে, মানে দেখো একজন রিলেটিভ বলছি, 2-4-5 জনের জন্য মানে করে না, মানে এতটা পরিশ্রম করে না, মানে খারাপ লাগে যখন স্টুডেন্টরা অ্যাটেম্প করে না বা কমেন্ট করে না বা দেখে না। ঠিক আছে, আমি বলছি না যে শুধু কমেন্টই করো, পড়ো না, তা নয়, মানে এটা আমাদেরও একটা এনার্জির প্রয়োজন পড়ে যারা পড়ায় টিচারদের। তো যদি দেখি যে খুব বেশি পরিমাণ স্টুডেন্ট কমেন্ট করছে বা চাহিদা আছে, ডিমান্ড আছে, আমি অবশ্যই প্রত্যেকটা যে চ্যাপ্টার পড়াবো আমি তার টেস্ট সিরিজ কিন্তু আমি এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশনে দেবো, ফ্রি অফ কস্ট। তোমরা ওখানে গিয়ে পড়ে বুঝতে পারবে যে কত টাইম লাগছে, কতটা টাইম তোমাদের এখানে যাচ্ছে টেস্ট সিরিজ দিতে, তা তোমরা সেই ফিলটা পাবে আর কি, সেটা আমি চাই। তো অবশ্যই তোমরা কমেন্ট করবে যদি তোমরা চাও। আচ্ছা, পরে যে চ্যাপ্টারটা আমি ধরবো সেই পরের চ্যাপ্টারটা তোমাদের বলে রাখি, টিস্যু যেটাকে বাংলায় বলা হয় কলা। একদম এভাবে পড়বো, প্ল্যান্ট টিস্যু, অ্যানিম্যাল টিস্যু প্রপারলি পড়বো, এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে যে সমস্ত কোশ্চেনগুলো এসেছে সেগুলো আমরা এখানে ডিটেলসে PYQ কমপ্লিট করব। আরেকটা কোশ্চেন তোমাদের মনে অনেকে প্রশ্ন করেছো, সেটা হচ্ছে স্যার বই, গ্রুপ ডির বই কবে আসবে, প্রিভিয়াস ইয়ারের বই কবে আসবে। দেখো বইয়ের কাজ চলছে, আমি তোমাদের বারবার বলছি বইয়ের কাজ চলছে।
আমাদের যে দুটো বই অলরেডি আছে সেটা তোমরা জানো, আমি তোমাদের বলে দিই। ম্যাথামেটিক্সে 2026 এবং সায়েন্সে 2026-এর বই অ্যাভেলেবেল আছে। এখানে গ্রুপ ডি কোশ্চেন শুধু নেই, গ্রুপ ডি বাদ দিয়ে যত 2024-25 এক্সাম হয়েছিল প্রত্যেকটা কোশ্চেন শিফট ওয়াইজ বাংলা ভাষায় পুরো রেডি আছে। আর যারা শুধুমাত্র গ্রুপ ডি চাইছো, গ্রুপ ডির জন্য ভাই আর কটা দিন ওয়েট করে যাও, মোটামুটি 10-12 দিনের মতো ওয়েট করে যাও। আমি রাত দিন পরিশ্রম করে চেষ্টা করছি যাতে তোমাদের ম্যাথ এবং সায়েন্সের জন্য একটা বই নিয়ে আসা, পুরো 101টা শিফট সম্পূর্ণ বাংলা ভাষায় আমি এখানে দিয়ে দেবো, ঠিক আছে? খুব তাড়াতাড়ি বই আসবে। আর যদি কোর্সের কথা বলো, ভাই কোর্স এখন এই মুহূর্তে গ্রুপ ডির জন্য নেই, আমি আনবো, সেটা আমি দেখছি। আগে আমি বইটা সলিউশনটা করি, কারণ বইয়ের জন্য প্রচুর স্টুডেন্ট ওয়েট করছে। আমি এটা করে আমি চেষ্টা করবো তাড়াতাড়ি কোর্স নিয়ে আসা, সেটা পরের ব্যাপার। আপাতত এখানে খারাপ ক্লাস তো হচ্ছে না, খুব ভালো করে পড়াচ্ছি, ফ্রিতে পড়াচ্ছি, এখানে পড়ো, ঠিক আছে? এরপরও যদি কারো কোর্সের প্রয়োজন হয়, সিম্পল আমাদের অর্জুন ব্যাচ নিয়ে নাও, সমস্ত এক্সাম কভার হয়ে যাবে। আর যদি মনে করো শুধু স্যার সায়েন্স নেবো, শুধু রিজনিং, শুধু ম্যাথামেটিক্স, তার জন্য আছে মাত্র 399, 299, 599 টাকার কোর্স অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে নিয়ে নিতে পারো। যে কোনো বই নাও, যে কোনো কোর্স নাও, নেওয়ার জন্য সিম্পল। আচ্ছা 2016-22 কিন্তু বই অ্যাভেলেবেল হয়ে গেছে, চ্যাপ্টার ওয়াইজ বই, মারাত্মক বই ছিল। এই বই দুটো অ্যাভেলেবেল ছিল না, প্রচুর স্টুডেন্ট ডিমান্ড ছিল যে স্যার এই বইগুলো যেন আবার অ্যাভেলেবেল হয়। টোটাল সোল্ড আউট হয়ে গেছিলো, আবার এসেছে, চাইলে নিতে পারো। নেওয়ার জন্য সিম্পল তোমরা এই নাম্বারে না হোয়াটসঅ্যাপ করবে, সিম্পল এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও। আমি এখানে কিউআর কোড দেবো, পেমেন্ট করবে, স্ক্রিনশট দেবে, অ্যাড্রেসের ফর্মেট পাঠাবো, অ্যাড্রেস ফর্ম ফিল আপ করবে। আমি তোমাদের বই একদম না পৌঁছানো পর্যন্ত আমাদের দায়িত্ব। যদি কোনো কোয়ারি থাকে, যদি কোনো ডাউট থাকে, এই নাম্বারে সিম্পল হোয়াটসঅ্যাপ করবে, কল করো না। কল অবশ্যই করবে, যদি কোনো প্রবলেম থাকে কল করবে, কিন্তু একবার কল করবে, অবশ্যই কল ব্যাক করা হবে, একটু ওয়েট করে যাবে, ঠিক আছে? আর হোয়াটসঅ্যাপ করলে সব থেকে ভালো হয়। অথবা আমাদের এক্সাম অ্যাপ্লিকেশনে যাও, অ্যাপ্লিকেশনে গিয়ে সিম্পল বুক সেকশন থেকে বই অর্ডার করো, পেড কোর্স থেকে পেড কোর্স নাও, যেটা ইচ্ছা করো ইনস্টল এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশন থেকে তুমি ইনস্টল করে করতে পারো। আর বললাম যে কোনো কোয়ারির জন্য এই নাম্বারটা সিম্পল হোয়াটসঅ্যাপ করবে। যদি কোথাও কোনো রকম প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, কমেন্ট করলে আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দিয়ে দেবো যদি কোনো কোশ্চেন থাকে। আর তোমাদের বললাম যে টেস্ট সিরিজ আমিও চাই তোমাদের দেওয়ার জন্য, কিন্তু কমেন্টের উপর ডিপেন্ড করছে কত পরিমাণ স্টুডেন্টের ডিমান্ড রয়েছে তার উপর, ঠিক আছে? তো চলো নেক্সট ডে আমরা যেটা স্টার্ট করছি টিস্যু চ্যাপ্টার, পরের ক্লাসে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবে, বাই।